বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা হয়তো অনেক দিন ধরেই আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ বাংলা ইনফো মোটিভেশন দেখে থাকেন এবং সম্ভবত অনেকেই আমার বই পড়েছেন। বিশেষ করে আমার কিছু মৌলিক বই এবং আমার কিছু অনুবাদ বই রয়েছে। এখন পর্যন্ত আমি 31টি বই লিখেছি, তার মধ্যে 13টি অনুবাদ, বাকিগুলো আমার নিজের লেখা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছুটা আড্ডার ছলে, গল্পের ছলে, যে আমি আমার এখন যে বয়স 37, এর মধ্যেই আমি 31টি বই লিখেছি এবং অসংখ্য বই সম্পাদনা করেছি এবং যেটাকে বলে নিউজ লেটার কিংবা আরও অনেক বইয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং অনেক বিখ্যাত মানুষের অনেকের বই প্রকাশ করেছি। তো এই কিভাবে সম্ভব হলো এতগুলো বই লেখা, কিংবা আমি আসলে কিভাবে বই লিখি? মানে আমরা যারা নতুন, আমাদের মধ্যে নবীন লেখক অনেকেই এই বিষয় জানতে চান যে আমি কিংবা আমরা যদি একটা বই লিখতে যাই কিংবা একটা বই প্রকাশ করতে যাই কি করব। তো আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমার অভিজ্ঞতাগুলো বলার মাধ্যমে নিশ্চয় আপনি উপকৃত হবেন যে একটি বই কিভাবে প্রকাশিত হয় কিংবা আমি কিভাবে লিখি। এই আলাপটা আগে বলেছি কিছুটা আড্ডার ছলে হবে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন, নিশ্চয়ই উপকৃত হবেন। সেটা হলো, আমার বই লেখার যাত্রা শুরু হয়েছে 2017 সালে। প্রথম একটি বই আমি প্রকাশ করি, বিদ্যুৎ জ্বালানি এবং সমকালীন প্রসঙ্গ। তো এই বই লেখার মধ্য দিয়ে আমার যাত্রা শুরু 17তে, এখন 24, এর মধ্যে 31টি বই। তো কীভাবে সম্ভব হলো এত বই লেখা কিংবা কীভাবে লিখি? তো এই ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন একটা বই প্রকাশ করার চিন্তা করি তখন এটাকে একটা প্রজেক্ট হিসেবে আমি নেই। প্রজেক্ট মানে হচ্ছে যে আমি একটা কাঠামো দাঁড় করাই যে আমার বইয়ের শিরোনাম কী হবে, অর্থাৎ বইটার নাম কী হবে। এরপর আমি চিন্তা করি যে এই বইতে আমি কি আনবো, অর্থাৎ সূচিপত্র রিভাইজ হয়, বারবার নতুন বিষয় যুক্ত হয়, কিন্তু প্রথমত একটা কাঠামো দাঁড় করানোর চেষ্টা করি। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি একটা বই লিখব, ধরুন আমার একটা বই দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, রাজনীতি এবং নির্বাচন ব্যবস্থা, ঠিক আছে? এখন এই বইটা লেখার আগে আমি একটা সম্ভাব্য কাঠামো, কন্টেন্ট কিংবা সূচিপত্র, একটা স্ট্রাকচার এটা দাঁড় করাই। তো এটার ভিত্তিতে তখন সম্ভাব্য যেসব তথ্যগুলো আমাকে জোগাড় করতে হবে সেই তথ্যগুলো আমি জোগাড় করি এবং এই সংক্রান্ত আর কারা কী বই লিখেছেন সেসব বইগুলো সংগ্রহ করি এবং পড়ার চেষ্টা করি, সেগুলো থেকেও কিছু ইনসাইট নেওয়ার চেষ্টা করি। তো একজন লেখক তখনই ভালো লেখক হতে পারবেন যখন তিনি অনেক বেশি পড়বেন, কারণ অনেক বেশি পড়া ছাড়া তার চিন্তার দিগন্ত প্রসারিত হবে না, একটা কাঠামোর মধ্যে তিনি আবদ্ধ থাকবেন। তো সেজন্য অনেক বেশি পড়তে হয়, প্রথমত অনেক বেশি পড়তে হয়। তো যখন আমি একটা পর্যায়ে অনেক পড়া এবং একটা কাঠামো দাঁড় করাই, তারপর আমি বইটা লেখা শুরু করি। তো লিখতে গেলে দেখা যায় অনেকগুলো, হয়তো প্রথম দিকে আমি ভাবলাম যে বইটা এভাবে লিখবো, কিন্তু আমি যখন লিখতে যাই তখন আরও অনেক নতুন বিষয় আমার সামনে চলে আসে। একটা পর্যায়ে বইটা দাঁড়ায় মানে হচ্ছে আমি যে চিন্তা নিয়ে বইটা শুরু করেছিলাম, দেখা গেল যে তার চেয়েও ভালো একটা বই হলো। কারণ আমি যখন কোনো একটা বিষয়ের গভীরে ঢুকি তখন আরও নতুন অনেকগুলো উইন্ডো খুলে যায় আমার সামনে, অনেক নতুন তথ্য আমার সামনে চলে আসে। এবং আপনি যখন একটা ভালো কাজ করবেন, আপনি জানেন যে বিখ্যাত একটা বই আমি অনুবাদ করেছি, হচ্ছে অ্যালকেমিস্ট, পাওলো কোয়েলহোর বই, বিখ্যাত বই। সেখানে একটা কথা আছে যে আপনি যদি ভালো কিছু করতে যান দেখবেন দুনিয়াটা আপনাকে সাহায্য করছে। সুতরাং আপনি যদি একটা বই লিখতে যান দেখবেন আপনি হয়তো প্রথম দিকে চিন্তা করেছিলেন যে মানে কীভাবে সম্ভব এই বিষয়ে বই লেখা, এত কঠিন বিষয়, আমি কিভাবে কি করব, কোথায় তথ্য পাবো, কিংবা আদৌ বইটা হবে কি না। আমি আপনাকে বলতেছি যে আপনি শুরু করুন, দেখবেন আমার নিজের যে অভিজ্ঞতা, আমি নিজে এই বিষয়টা খেয়াল করেছি। আমি হয়তো একটা চিন্তা নিয়ে শুরু করলাম, দেখা গেল তার চেয়ে অনেক, আমার প্রত্যাশার চেয়ে অনেক ভালো একটা বই লেখা হয়েছে। কারণ আমি যখন বইটা নিয়ে কাজ শুরু করি, অনেক পড়ি, অনেক জানি,
তখন অনেক নতুন নতুন বিষয় এই বইতে আমি তখন যুক্ত করতে পারি। তো আমি যখন বই লেখা শেষ করি তখন আমি কিন্তু বইটা পুরো আরেকবার পড়ি। এবং অনেকে যেটা করেন না, আমি জানি আর কি, আমার অভিজ্ঞতা, যে অনেকে যেটা করেন একটা বই খসড়া ড্রাফট করেই তিনি প্রকাশককে বইটা দিয়ে দেন। আমি কিন্তু সেটা করি না। আমি নিজে আরেকবার পড়ি, বানান বাক্যগত যে সমস্যাগুলো সেগুলো আমি ঠিক করি। আপনি যদি লেখক হন, আপনি চেষ্টা করবেন বাংলা একাডেমির যে প্রমিত বাংলা বানান এবং বাংলা বানান সম্পর্কে আরও অনেক বই রয়েছে সেগুলো পড়ার। কারণ একজন লেখক যখন মানে ভুলভাল বানান কিংবা বাক্যের সমস্যা, অসামঞ্জস্যতা এসব দিয়ে একটা বই প্রকাশককে দেন, তখন প্রকাশক কিন্তু বিরক্ত হয় এবং যিনি প্রুফ রিডিং করেন তিনিও বিরক্ত হন যে এই কি মানে লেখক তার বইয়ের এত ভুল। হ্যাঁ, হয়তো আপনার বইটা ভালো, বেশ সমৃদ্ধ, কিন্তু যদি এত বানান কিংবা বাক্যের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার সম্পর্কে একটা ভুল বার্তা যাবে। তো সেই জন্য বইটা লেখার পরে নিজে আরেকবার পড়বেন, যেটা আমি করি। আরেকটা বিষয় অনেকে করেন না, যেটা আমি করার চেষ্টা করি, সেটা হচ্ছে বইটা লেখার পরে আমি এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ বা আরও 2-4 জনকে বইটার আমি খসড়া, অর্থাৎ যেটাকে বলে ড্রাফট ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ খসড়া যে পাণ্ডুলিপি, সেটা আমি দেখতে দেই। ইভেন আমি কয়েকটা বইতে আমি পেমেন্ট দিয়েছি, মানে যাদেরকে আমি দেখতে দিলাম একটা পেমেন্ট আমি ওদেরকে দিয়েছি এই কারণে যে তারা যাতে বইটা ভালো করে দেখে এবং বইটা যাতে ভালো করে প্রকাশিত হয়। তো একটা বই প্রকাশের আগে আমার এই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতি এই বইটা আবার দেখাচ্ছি, এই বইটা আমি 4 জনকে দেখতে দিয়েছিলাম এবং তারা আমাকে বেশ ভালো ফিডব্যাক দিয়েছিলেন। তো এই কাজটা আমি করি। এরপরে যখন বইটা একদমই চূড়ান্ত হয় তখন আমি প্রকাশকের সঙ্গে যোগাযোগ করি, প্রকাশককে বলি যে এই ধরনের একটা বই আমি প্রকাশ করতে চাই, তো আপনি কি মনে করেন। তখন আমি হয়তো যখন পাণ্ডুলিপি পাঠাই মেইলে, তিনি বইটা দেখেন, দেখার পর যদি মনে করেন যে হ্যাঁ এই বইটা ছাপাযোগ্য, তিনি আগ্রহী, তখন একটা প্রাথমিকভাবে আলাপ করে নিতে হয় যে এই বইটা তিনি আমার সঙ্গে এই বইটা প্রকাশ করতে তিনি আগ্রহী এবং এই শর্তে তিনি বইটা প্রকাশ করবেন। শর্ত মানে হচ্ছে যদি মৌলিক বই হয় সেক্ষেত্রে সাধারণত বাংলাদেশে যেটা হয় 10% লেখককে রয়্যালটি দেওয়া হয়, বেশি বড় বই হলে 7% দেওয়া হয়। আর অনুবাদের ক্ষেত্রে ফর্মা অনুযায়ী এক ফর্মাতে 16 পৃষ্ঠা, এক ফর্মা হিসাবে লেখককে এককালীন একটা পেমেন্ট দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে এই বইটা সত্ত্ব তখন প্রকাশক পেয়ে যান এবং তিনি যত কপি ছাপাবেন এটা প্রকাশক আর নতুন করে আর কোনো পেমেন্ট লেখককে দিতে হবে না কিংবা অনুবাদককে দিতে হবে না। তো সেই শর্তগুলো প্রাথমিকভাবে আমি বলে নেই যাতে পরবর্তীতে এই বিষয় নিয়ে কোনো ধরনের সংশয় কিংবা দ্বিধা তৈরি না হয়। আমরা অনেকে করি কি, লজ্জায় কথাগুলো শেয়ার করি না, বলি না, স্পষ্ট করি না প্রকাশকের সঙ্গে, কিন্তু পরবর্তীতে কিন্তু ঝামেলা তৈরি হয়। সেজন্য প্রাথমিকভাবে একটা কথা বলে নেওয়া ভালো এবং বইটা প্রকাশের সময় কিংবা বইটা প্রকাশের পরে ওই প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে লেখকের একটা চুক্তিপত্র থাকা দরকার, একটা স্টাম্পে একটা সাইন থাকা দরকার। তো বইটা প্রকাশককে দেওয়ার পরে অনেক লেখক দায়িত্ব তিনি মনে করেন তার দায়িত্ব শেষ, কিন্তু আমি কিন্তু সেটা করি না। আমি একজন ভালো প্রুফ রিডারকে দিয়ে বইটা দেখানোর কথা বলি, চাপ তড়িঘড়ি করে বইটা প্রকাশ না করা হয় এবং যাতে বইটা প্রফেশনাল যারা প্রুফ রিডার তাদেরকে দিয়ে বইটা প্রকাশিত হয়। তো সেটা করার পরে ফাইনালি প্রকাশক আমাকে বইটা আরেকবার দেখতে দেন, যে এই বইটা আমি ট্রেসিং তোলার আগে বইটা আমি আরেকবার দেখি যে কোনো ধরনের ভুল হলো কি না। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বইয়ের প্রচ্ছদটা কিন্তু একজন পাঠক যখন একটা বই এভাবে ওপেন করে তিনি কিন্তু এই প্রচ্ছদ কিংবা এই যে বইয়ের শিরোনাম এটা খুব খেয়াল করেন। সেই জন্য এবং একই সঙ্গে এই যে লেখকের পরিচিতি কিংবা এই যে ফ্ল্যাপ 1 এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে সুলিখিত হতে হয়। তো এগুলো অবশ্য প্রকাশকের কাজ, কিন্তু
আমি লেখক হিসেবে চেষ্টা করি এসব বিষয়গুলো একটু দেখে দেওয়ার কিংবা চেক করে দেওয়ার, যাতে কোনো ভুল না থাকে। তা আপনিও চেষ্টা করবেন যে একটা প্রচ্ছদ করার পরে প্রকাশকের সঙ্গে কথা বলে যাতে ফাইনালি প্রচ্ছদটা তিনি আপনাকে দেখিয়ে নেন। তো এরপরে দায়িত্ব মূলত থাকে হচ্ছে প্রকাশকের। তিনি বইটা ট্রেসিং তোলেন এবং সেখান থেকে প্লেট তোলা হয়, বইটা ছাপা হয়, বাঁধাই হয়। এরপরে হচ্ছে বইটার বিপণন প্রকাশক করেন। কিন্তু এই ক্ষেত্রে বিপণনের জায়গাটা আমি একটু বলি, সেটা কিন্তু অনেক লেখকই বই প্রকাশ হওয়ার পরে তিনি দায়িত্ব মুক্ত হয়ে যান। কিন্তু আমি কিন্তু আমার বইগুলোর দায়িত্ব নেই। একটা সন্তান জন্ম দেওয়ার মতো একটা বই যখন প্রকাশিত হয়, সেক্ষেত্রে কিন্তু আমি বইটাকে একটু প্রমোট করার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় কিংবা বন্ধুবান্ধবের কাছে, কিংবা ভিডিও তৈরি করা, বইটার বুক রিভিউ তৈরি করা, কিংবা বুক শপগুলোতে বইটা পাঠানো হলো কি না, কিংবা অনলাইন বুক শপগুলোতে রকমারি কিংবা বই ফেরি এসব জায়গায় বইটা লিঙ্ক তৈরি হলো কি না, আমি কিন্তু এসব বিষয়গুলো খেয়াল করি। তাতে যেটা হয় যে একটা বই লেখার পরে বইটা সম্পর্কে পাঠক জানতে পারেন এবং বইটার একটা মোটামুটি একটা প্রচার হয়। এতে করে বইয়ের বিক্রিটাও বাড়ে এবং সম্ভাব্য যারা ক্রেতা তারা বইটা সম্পর্কে জানতে পারেন। তো এই কাজটাও খুব গুরুত্বপূর্ণ। অনেকে যেটা করেন না, অনেক লেখক বই প্রকাশিত হওয়ার পর তিনি দায়িত্ব মুক্ত হয়ে যান। আরেকটা বিষয় মনে রাখবেন, একটা বই লেখা কিন্তু ধরেন একটা পাবলিক বই হচ্ছে, সবার সামনে বইটা সামনে যাচ্ছে। সুতরাং আপনি অবশ্যই চেষ্টা করবেন বইয়ের তথ্যগত যাতে কোনো ভুল না থাকে, তথ্যের গরমিল না থাকে, কিংবা কোনো অসামঞ্জস্যপূর্ণতা না থাকে, কিংবা বইয়ের ডিজাইন সব কিছু দেখতে সুন্দর হয়। তো সুতরাং সব দিকে খেয়াল রাখবেন। একটা কোনোরকমভাবে একটা বই প্রকাশ করে ফেললাম, সেটা যাতে না হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা বই লেখার পরে আমরা অনেকে আমাদের দায়িত্ব শেষ মনে করি। আপনি যদি সত্যি লেখক হতে চান, আধা আধি লেখক না, সত্যি আপনি পরিপূর্ণ লেখক হতে চান, তাহলে আপনি একটা বই করার পরে আরেকটা বইয়ের প্ল্যান করবেন। একের পর এক আপনার দ্বিতীয় বই কী হবে, তৃতীয় বই কী হবে, চতুর্থ বই কী হবে, এসব বিষয়গুলো আপনি একটু একটা প্ল্যানে রাখবেন। মানে যাতে একটা বই লেখার পরে আমি লেখক হয়ে গেলাম, কিংবা একটা বইতে যদি আমি ভালো বিক্রি না হয় আমি হতাশ হয়ে গেলাম, সেটা যাতে না হয়। অবশ্যই আমরা লেখালেখির সঙ্গে একটা লেগে থাকতে হয়, কিংবা লেখালেখির যে বিষয়গুলো আপনি যে বিষয় লিখতে চান চেষ্টা করবেন মৌলিক বই লেখার জন্য। অর্থাৎ যে বিষয়ে কেউ আগে লেখেনি এমন কোনো বিষয় আপনি লিখুন যেটা আসলেই পাঠক পড়তে চায়। আপনি যদি আমি আমার ক্ষেত্রে বলি, আমার 31টা বই, আমি আমার সম্ভবত 29টা বইতে আমি পেমেন্ট পেয়েছি। অর্থাৎ প্রকাশক থেকে এককালীন কিংবা রয়্যালটি হিসাবে। আপনি যদি ভালো বই লেখেন, আমি আপনাকে বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, বই বিক্রি হবে, আপনি ভালো লেখক হবেন। মানে ভালো লেখক এই অর্থে যে আপনার লেখা পাঠক সমাদৃত হবে এবং আপনি তখন উৎসাহিত হবেন আরও লেখার জন্য। তো সেই জন্য গুণগত বই লেখার ক্ষেত্রে গুণগত মান বজায় রাখুন, ভালো বই লিখুন, মৌলিক বই লিখুন এবং পাঠ্য যাতে বই হয় সেই জন্য অনেক বেশি বই পড়ুন। অন্য লেখকরা কিংবা আমাদের আপনি যে বিষয়ে বই লিখছেন সে বিষয়ে অন্যদের বইগুলো খেয়াল করুন। সব মিলিয়ে এটা আসলে একটা প্যাকেজ। একটা বই লিখলাম তাড়াহুড়ো করে প্রকাশ করলাম সেটা নয়। আর আরেকটা বিষয়, আপনি যদি নবীন লেখক হন, আমার পরামর্শ থাকবে যে আমরা অনেক সময় হয় কি প্রকাশক নানান শর্ত দেয় যে আপনাকে 200 কপি বই কিনতে হবে কিংবা 30,000 টাকা দিতে হবে। আমি বলবো যে আপনি প্রকাশকের সঙ্গে বসে তিনি যে শর্ত দেন সেটা একটা পর্যায়ে নিয়ে আসেন যে হ্যাঁ উনি হয়তো 30,000 চাইলেন, আপনি 20,000 টাকা বলুন, কিন্তু প্রথম দিকে বিনিয়োগ করে হলেও আপনি বইটা প্রকাশ করুন। কারণ আপনি যখন একটা বই আপনার ছাপা অক্ষরে নিজের নামে যখন বই প্রকাশ হবে, আপনি নিশ্চিতভাবে উৎসাহিত হবেন এবং আরেকটা বই লেখার জন্য আপনি তৈরি হবেন। সুতরাং প্রথম দিকে 2-1টা বইতে যদি বিনিয়োগ করতে হয় আপনি সেটা করুন, আমি সেটা বলবো। তো আর বই লেখালেখি এটা আসলে ঠিক আটা ময়দা সুজি তৈরির মতো ব্যাপার না, এটা হচ্ছে সৃজনশীল বিষয়।
সুতরাং সৃজনশীল বিষয় সৃজনশীলভাবে উপস্থাপিত হওয়া উচিত। মানে বইয়ের কন্টেন্ট, গুণগত মান, বাধায় ছাপা, প্রচ্ছদ সব মিলিয়ে সব কিছুতেই যাতে একটা গুণগত মান বজায় থাকে, তাহলেই পাঠক অনেক বেশি আপনার বইয়ের প্রতি আকৃষ্ট হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি একটা ভালো বই লিখেন, এর মাধ্যমে বাংলা ভাষা উপকৃত হবে, জাতি উপকৃত হবে, এবং একটা সৃজনশীল কাজ আপনার মাধ্যমে হবে, এবং জ্ঞান চর্চায় আপনি একটা অবদান রাখতে পারবেন, এবং জ্ঞান চর্চার মাধ্যমেই একটা সমাজ কিংবা একটা রাষ্ট্র আলোকিত হয়। সুতরাং সেই আলোকিত সমাজ গড়ার আপনি একজন পথযাত্রী হবেন। আপনি জ্ঞানের জগতে অবদান রেখে গেলেন একটা বই প্রকাশের মধ্য দিয়ে। সুতরাং আমরা যারা বই লিখি, আমরা দায়সারাভাবে বই প্রকাশ করব না, বরং বই প্রকাশের আগে একটা সুন্দর একটা পরিকল্পনা তৈরি করব এবং বইটাকে সুন্দর করে ছাপাবো, প্রকাশ করব, এবং সার্বিক বিষয়গুলো যাতে সুন্দরভাবে হয়, এবং বিপণনের ক্ষেত্রেও যাতে আমরা বইটাকে নিজের সন্তানের মতো করে আমরা যত্ন করি, যেটা আমি করি, আমি করার চেষ্টা করি। সুতরাং এইসব বিষয়গুলো আমার যে অভিজ্ঞতা সেগুলো বললাম। আমি নিশ্চিত যে আপনারা এই আলাপটি যদি পুরোটা সময় ধরে শুনেন, নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। তো বইয়ের সঙ্গে থাকুন, ভালো কাজের সঙ্গে থাকুন। আজ এ পর্যন্ত। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।